সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প নিবারণ চন্দ্রের শেষকৃত্য পাঠ করে আপনাদের শোনাচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনতে থাকুন। রায়বাহাদুর নিবারণচন্দ্র শেষ পর্যন্ত সত্যিই একদিন মারা গেলেন। ঘটনাটায় নিবারণ ভবনের রীতিমতো আলোড়ন উঠল। শোকে অবশ্যই নয়, ব্যাপারটা যেখানে এসে পৌঁছেছে সেখানে শোক শব্দটাই হাস্যকর। আলোড়ন উঠল ঘটনাটা যে সত্যি কোনোদিন ঘটবে এ বিশ্বাস নিবারণচন্দ্রের ছেলে বউ নাতি নাতনি ও তস্যুদের আর ছিল না বলে ওরা ধরেই নিয়েছিল চিত্রগুপ্তের হিসেবে খাতা থেকে নিবারণচন্দ্রের নামের পৃষ্ঠাটি সেলাই খুলে পড়ে হারিয়ে গেছে। অতএব এটা অবিশ্বাস্যের পর্যায়ে পড়ল। কতকাল যেন আগে দু একবার মরমর হয়েও না মরে জীবিতদের জগৎ থেকে হারিয়ে গিয়ে নিবারণচন্দ্র এই বিরাট তিনতলা প্রাসাদতুল্য বাড়িটার কোনো একটা কোণে হারিয়ে গিয়ে পড়ে থেকেছেন। সে কথা আর কারোর মনে নেই। দূর সম্পর্কই ওরা কখনো কখনো বলে, কি সর্বনাশ, বুড়ো এখনো বেঁচে আছে। আরও দূর সম্পর্কী ওরা বলে, বলো কি, বুড়ো এখনো মরেনি। নিবারণচন্দ্রের বাঁচা মরায় কার কি লাভ লোকসান তা কেউ ভেবে দেখে না। যেন লোকটা অন্যায় সুযোগ নিচ্ছে, যেন প্রাপ্যের অধিক পাচ্ছে। বাড়ির লোকেরা এসব বলে না, কারণ তারা কেউ ওকে নিয়ে আর মাথায় ঘামায় না। ওদের নিজেদের জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে যে জীবনলীলা আবর্তিত হচ্ছে নিবারণচন্দ্রের সঙ্গে তার কোনো যোগ নেই। নিবারণচন্দ্র ওদের পথ জুড়েও বসে নেই। বছরে দু একবার হয়তো বাড়ির সদস্যরা কোণের দিকটার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়, বিজয়া দশমীর পরদিন সকালে অথবা পয়লা বৈশাখের দুপুরে। মাঝে মধ্যে কোনো নতুন বরকনেকে নিয়ে, এই পর্যন্ত। তাছাড়া আর কি করবে? এটাই তো যথেষ্ট। যে লোকটা 96 বছর আগে এই পৃথিবীতে এসে এখন পর্যন্ত নড়বার নামটি করছে না, তার সম্বন্ধে এর বেশি সৌজন্যবোধ কতদিন আর বাঁচিয়ে রাখা যায়? কে মনে রাখতে যায় রায়বাহাদুর নিবারণচন্দ্রের নামে একদিন বাঘে গরুতে এক ঘাটে জল খেত? এই নিবারণ ভবনের মেঝেগুলো তার পায়ের চাপে টলমল করত এবং এই ভবনের প্রতিটি ইট কাটে তার সতর্ক দৃষ্টির ছাপ ছিল। সময়ে মরতে পারাটাই যে বাঁচা, এ কথাটা যারা ভুলে যায় তাদের সম্বন্ধে কার কি দায়? তবু তো এখন এরা এতদিনের সব বিস্মৃতির ত্রুটি সুদে আসলে শোধ দিচ্ছে, দান সাগর শ্রাদ্ধ করছে। এ জিনিসটা তো নামই ভুলে গেছে এ যুগের লোকেরা। নিবারণচন্দ্রের ছেলেরা মানুষের মতো মানুষ বলেই না সেই অতীত বস্তুকে বর্তমানে এনে ধরে দিচ্ছে। অবশ্যই নিবারণচন্দ্রের ছেলেরাও এখন অবসরপ্রাপ্ত বৃদ্ধ, যা করবার তাদের ছেলেপুলেরাই করছে, কিন্তু তাদের ইচ্ছেতেই তো হচ্ছে। নিবারণচন্দ্রের 3 ছেলেই রীতিমতো কৃতি ছিল, যাকে বলে ধনে পুত্রে লক্ষ্মীমন্ত। তবু তাদের সমগ্র সংসার এখনো একান্নবর্তী। এমন নজির এ যুগে দুর্লভ। দুষ্ট লোকে অবশ্য বলে এর কারণ ওই দুধে বুড়োর চতুর্বুদ্ধি। বুড়ো নাকি তার উইলে লিখে রেখেছে, আমার জীবদ্দশায় যে ছেলে ভিন্নহারি হবে সে নিবারণ ভবনের ভাগ পাবে না। এদিকে সেই জীবদ্দশায় মেয়াদটা তিনি এত বেশি বাড়িয়ে দিলেন যে ছেলেদের মাথার চুল বিলকুল সাদা হয়ে গেল। এখন তারাই ভয়ে কাটা হয়ে থাকে তাদের ছেলে বউরা কে কখন ভিন্ন হয়ে বসে। ভাগ্যক্রমে এখনও তা করে বসেনি কেউ, বরং বাপ কাকার কাজে আগ্রহের সঙ্গে সহযোগিতাই করে। এই তো বাড়ির বড় ছেলে এই উপলক্ষে বাড়ি শুদ্ধ সমস্ত মেয়ে বউদের জন্যে ভালো ভালো জরিপার টাঙ্গাইল শাড়ি এনে দিয়েছে। মা কাকিমার জন্যে চওড়া চওড়া পাড়ের ধনে খালি। মেজ ছেলে বাপ কাকার নিয়ম ভঙ্গের ধুতি আর ছেলেপুলেদের নতুন জামা। ধুতি আজকাল আর কেউ পরে না, এই একদিন পরে পরেই থাকবে, তবু দামি কাচি ধুতিই কিনেছে। এটা যেন রায়বাহাদুর নিবারণচন্দ্রের মর্যাদা রক্ষার একটা অংশ। তার উপযুক্ত মর্যাদাই রক্ষিত হচ্ছে এই শ্রাদ্ধ কার্যের প্রতিটি অঙ্গে। ঝি চাকররা পুজোয় এমন ভালো কাপড় পায় না, যেমন পেয়েছে
কর্তা বাবার শ্রাদ্ধই। দেশ জানিত একটা মানুষ যে এই বাড়ির মধ্যে ছিলেন এতদিন, সেটা দেশচ্যুত লোক জানুক। নিমন্ত্রণের তালিকা প্রস্তুত হয়ে গেছে, যজ্ঞের রান্নার মেনুও প্রস্তুত। তবু মাঝে মাঝেই তাকে নতুন সংযোজন চলছে পরিবর্ধন। হঠাৎ হঠাৎ ছেলেদের মনে পড়ছে বাবা এটা খেতে ভালোবাসতেন, মেয়েদের মনে পড়ছে এটা বাবার রোগের জন্যে খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই ভোজের মেনুতে সেগুলো জুড়লে বাবার আত্মার তৃপ্তি। অতএব জোড়া হচ্ছে তাই। ব্রাহ্মণ ভোজন টোজন হাবিজাবিগুলো শ্রাদ্ধের দিনই মিটিয়ে ফেলে প্রধান ভোজটা রাখা হচ্ছে নিয়ম ভঙ্গের দিন। নিমন্ত্রণ পত্রের নিচের দিকে আত্মীয় বন্ধু ও কুটুম্বদিগের জলপান মার্কা মেরে দিয়ে লুচি কুমড়োর ঘ্যাট আর ধোকার ডালনার সম্ভারে শ্রাদ্ধের ভোজ সেরে দেওয়ার মতো নিচু নজর নয় নিবারণের বংশধরদের। তারা ওই সব আত্মীয় কুটুম্ব বন্ধুদের দুটো ভালো মন্দ খাওয়াতে চায় এই উপলক্ষে। এ তো আর কারো ছেলের নাতির ভাত বইতে বিয়ে নয় যে একজনের পকেটের ব্যাপার। এ হলো গিয়ে পুরো পারিবারিক দায়। নিবারণের কৃতি পুরোপত্রটি পর্যন্ত এতে হাত মিলিয়েছে। আত্মীয় স্বজন ছাড়াও কর্তাদের প্রাক্তনকালের অফিসের সহকর্মী যারা এখনও বেঁচে বর্তে আছেন, তাদের ছেলেদের অফিসের বসটস, এরা রয়েছেন নিমন্ত্রিতের তালিকায়। রয়েছেন 2-4 জন সাহেব শুভ। কাজেই রান্নার মেনুতে মাছ মাংস চপ কাটলেট ফ্রাই ছাড়াও মুরগিটা রাখতেই হয়েছে। ওটা না হলে ফ্রাইড রাইসটা তেমন জমে না। অবশ্য এটা নিয়ে বেশ মতভেদ আর কথা কাটাকাটিও হয়ে গেছে জিনিসটা তালিকায় ওঠার আগে। সদ্য পরলোকগত রায়বাহাদুর নিবারণচন্দ্রের 3 কুলের সবাই তো এসে পড়েছে। গিন্নি মেয়েরাও তো বটে, আধা গিন্নি নাতনিরা নাতবইয়েরাও এসেছে তাদের সঙ্গে। তাদের মধ্যে 2টো দল হয়ে গিয়েছিল। এক দল প্রতিবাদে মুখর হয়ে বলেছিল, শ্রাদ্ধেই মুরগি, ছি, হিন্দু বাড়িতে এ কি অনাচার। অপর দল প্রতিবাদে প্রখর হয়েছিল, শ্রাদ্ধ তো হিন্দু বাড়িতেই হয়, ওটা কোনো কাজের কথা নয়। অভুদ্দয়কে তো আর দেওয়া হচ্ছে না জিনিসটা, আত্মীয়জনকে ভালো খাওয়ানোরই তো প্রথা। নিবারণের মেজ মেয়ে নাক বাঁকিয়ে বলল, তা বললে কি হবে, আমার শ্বশুর বাড়ির লোকেরা গায়ে ধুলো দেবে। নিবারণের ছোট ছেলে বলল, কেন মেজদি, ওরা কি খান না জিনিসটা? মেজ জামাইবাবু তো মুরগি পেলে আর কিছুই খান না। সে আলাদা কথা, তা বলে পিতৃশ্রাদ্ধে? নিবারণের বড় ছেলে কদিনের না কামানো দাড়িতে হাত বুলিয়ে বলল, তাতে কি, বাবা ওটা খেতে কি নাই ভালোবাসতেন, তা মনে নেই তোর? তখন তো আবার রান্নাঘরে মুরগি টুরগি ঢুকতো না, আলাদা বাবুর্চি রেখে বাড়ির বাইরে রান্না করিয়ে। গলাটা একটু বাষ্পরুদ্ধ হয়ে গেল। তারপর আসতে বলল, সামান্য বিচার আচারের ছুতোই কত বঞ্চিত হতে হতো সেকালে। মেজ মেয়ের মন ঘুরে গেল। বলল, তা সত্যি দাদা, তুমি বললে বলে মনে পড়ে আমরা সেই বাইরে গিয়ে খেতাম, চাকরদের নাইবার কালে হাত মুখ ধুতাম আর জামা ছেড়ে তবে বিছানায় শুতে যেতাম। নাতবইয়েরা কে যেন ঘরে ছিল, তারা সিনেমার নায়িকার ভঙ্গিতে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল। একজন বলে উঠল, এই সূচিবাইটি কার ছিল? কার আর আমাদের মা জননীর। ওই সব নিয়ে কত জ্বালাতনি যে করেছেন বাবাকে। কথায় স্মৃতির রোমান্থনে আসল প্রসঙ্গটা চাপা পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎই প্রস্তাবটা পাকা হয়ে গেল, মুরগি রইল। একদার সুযোগ বঞ্চিত নিবারণচন্দ্রের সদ্য বিগত আত্মা পরিতৃপ্ত হবে সন্দেহ নেই। মুরগি প্রতিষ্ঠিত হবার পরই হঠাৎ নানা দিক থেকে স্মৃতির প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দেখা গেল শুধু মেয়েরাই নয়, নিবারণের প্রোড়া ভাইজি ভগ্নীরাও মনে রেখেছে মামা কী খেতে ভালোবাসতেন, জ্যাঠা কী খেতে ভালোবাসতেন। কোনো একজন বিশেষ প্রতিপত্তিশালী ভাগ্নি বলে উঠলেন, তোমাদের যা লিস্ট আছে থাক, মামার কাজে আমি কেষ্টনগরের সরপুরিয়া আনবো, ওটা মামা ভীষণ ভালোবাসতেন। আমার শ্বশুর বাড়ির দেশ তো যখন তখন আসা যাওয়াও ছিল, আমি এলেই বলতেন, কই রে তোর শ্বশুরের দেশের সরপুরিয়া কই? ভাগ্নির দিদি অন্য এক ভাগ্নি বলে উঠল, নেমন্তন্নি তো শুনছি 1,500-এর ওপর, অর্থাৎ কিনা ভেবে চিনতে দেখ, সাদা কাগজে সই করে বসো না।
প্রতিপত্তিশালিনী বলে উঠলেন, তার 1,500-2,000 যা হোক এসে যাবে না কিছু দিদি। মামা আমাদের কত আদর আহ্লাদ করেছেন, আমরা আর কবে কি করতে পেরেছি বল? 10-20 বছরের মধ্যে তো দেখা সাক্ষাৎই নেই। অতএব নিমন্ত্রিতদের ভাগ্যে আর একটা পদ বাড়ল, ভাগ্নির পদমর্যাদাও অবশ্যই। আর তারপর হঠাৎ ঝপাঝপ বেড়েই যেতে লাগলো পদ। কে যেন গুপ্তিপাড়ার মাখা সন্দেশের দায় নিল, কে একজন ডিম ভরা কই মাছের পাতুড়ির কথা তুলে তার ভার নিল, কে একজন অসময়ের কাঁচা আমের চাটনির দাম জোগাবে কথা দিল, এবং এক ভাগ্নে পর্যন্ত হঠাৎ বলে বসলো, তোমাদের সব সাহেব শুভ বন্ধু বান্ধব তো আসবে, কিন্তু স্কচ হুইস্কি আনবো আমি। আমার চাকরির উন্নতিতে ওই স্কচ হুইস্কির একটি অবদান ছিল। মামা নিজেই তো একটু আধটু করতেন। একবার এক সাহেব বন্ধুর সঙ্গে, মানে তখন তো ব্রিটিশ আমল, বেশ জমজমাটি আমল, মামার সেই সাহেব বন্ধু মস্ত একটা গল্প ফাঁদতে বসছিল বোধহয় সে। হঠাৎ বিঘ্ন ঘটল, সভাক্ষেত্রে একটা ছায়া মূর্তির আবির্ভাব। সকলেই প্রায় চমকে উঠল। এই কঙ্কালসার প্রেতাত্মাটি আবার বাড়ির কোনখানে অবস্থান করছিল? নিবারণের এক নাতনি নিচু গলায় বলল, সাজে মানুষকে কি বদলে দেয়! এই তো কিছুদিন আগেও দিদিমাকে দেখে গেছি, তখন 83 বছর বয়স, রোগা এক খাবলা মানুষ, তবু বড় সিঁদুরের টিপে চৌড়াপাড় শাড়িতে একগোছা চুড়িতে কি জলজলেই দেখিয়েছে। আর এখন দেখ, কে বলবে সেই মানুষ? রংটা শুদ্ধ কালি ঝুলো হয়ে গেছে। বুড়োতেও তো পাকা আমটি ছিলেন। যার সম্পর্কে মন্তব্যটি উচ্চারিত হলো তার কানে অবশ্য কথাটা পৌঁছালো না, কারণ বয়সের ছাপ তো তার চোখে কানে দাঁতে সর্বত্রই পড়েছে। রায়বাহাদুর যদি এ তাবৎ কাল টিকে না থাকতেন, ওর সম্পর্কে হয়তো বলা হতো, ও বাবা, বুড়ি এখনও আছে, কি সর্বনাশ, এখনও মরেনি। কিন্তু যেহেতু হেমাঙ্গিনী দেবী নিবারণ চন্দ্রের থেকে 13টি বছরের ছোট, তাই ওর বয়স নিয়ে কেউ মাথা ঘামাননি। এমনকি একটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর সেবা চালিয়ে যাওয়া ওর সাধ্য সাপেক্ষ হওয়া উচিত কিনা সেটাও কেউ ভেবে দেখেননি। একটা চাকর তো রয়েছে ওকে নড়াতে সরাতে, তবে আর কি, বাবার সেবার মা করবেন, এটাই তো স্বাভাবিক। তাছাড়া বাড়ির সবাই তো চিরকাল জানে গিন্নির কাজ ভিন্ন কর্তার পছন্দ হয় না। অবশ্য যখন এই পৃথিবীতে থাকার মতো করেছিলেন তিনি, এটা তখনকার কথা। হেমাঙ্গিনীর হাতে গড়া রুটি ভিন্ন হজম হতো না নিবারণ চন্দ্রের, হেমাঙ্গিনীর হাতের রান্না ভিন্ন ঝোল মুখে রুচত না। তবে এসব অপমানের পর আবার কোনো বৌমা নাত বৌমা তার জন্য এগিয়ে আসতে যাবে? তারপর তো নিবারণচন্দ্র নামের লোকটা এই নিবারণ ভবনের মাটি থেকে মিলিয়ে গেল। এ বাড়ির কোনো দর্পণে আর তার ছায়া পড়ল না, এ বাড়ির কোনো টেবিলে আর তার পাত পড়ল না। শুধু হেমাঙ্গিনী নামের একটা রোগা পাতলা মানুষের হেফাজতে রয়ে গেলেন যুগ যুগান্তকাল ধরে। ওই যুগগুলো যে হেমাঙ্গিনীর ওপর দিয়েই বয়ে যাচ্ছে সেটা কারো খেয়ালে এলো না। প্রথম প্রথম হেমাঙ্গিনী মানে ছেলেদের যখন কৃষ্ণ কেশদাম ছিল, যখন তখন ছুটে আসতেন, ওরে ডাক্তারবাবুকে শিগগির একবার খবর দে, বুকে ব্যথা বলছেন। তারপর ক্রমশ মাঝে মাঝে এসে বলতেন, দেখ ডাক্তারবাবুকে একবার খবর দিলে হতো, কদিন ধরেই বলছেন বুকটাই। তারপর অনেক অনেক দিন পরে পরে কখনো সখনো আসতে ওদের দরজায় এসে দাঁড়াতেন, বলতেন, তোরা কেউ একবার আসতে পারবি, কীরকম যেন করছেন। তখন ছেলেদের চুলও সাদা হয়ে এসেছে, কারো ব্লাড প্রেশার, কারো ডায়াবেটিস। নাতিরা একবার ঘুরে এসে বলতো, ও কিছু নয়, বোধহয় পেটে গ্যাস হয়েছিল। নাত বউরা চুপি চুপি হাসাহাসি করত। ঠাকুমার ভয়ের কিছু নেই, ওনার অমর বর পাওয়া আছে। তারপর কতদিন যেন হেমাঙ্গিনী আর ছেলেদের কাছে এসে দাঁড়াননি কে জানে। শেষের দিনটা এলো, একেবারে নিঃশব্দে। চাকরটা এসে বলল, বাবু, ঠাকুমা বললেন আপনারা সবাই ও ঘরে আসুন। বহুদিন পরে হেমাঙ্গিনী আজ এ ঘরে এসে দাঁড়ালেন। আসতে বললেন, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছিলাম। হেমাঙ্গিনীর ছেলে বউ নাতি নাতনিরা কিন্তু হৃদয়হীন নয়, তাই সবাই মিলেই ব্যস্ত হয়ে বলল, তা তুমি নিজে বলতে এলে কি বলে, আমাদের ডাকলেই তো হতো। থান পরা হেমাঙ্গিনী বউ দেখে ওদের এই প্রথম মনে পড়ল মাও বুড়ো হয়েছেন। তবু সেজো নাতি বলে উঠল, আচ্ছা ঠাকুমা, একেবারে এই বিছানার চাদরটা কি না পারলেই চলে না? আজকাল তো বাবা সকলেই দেখি শাড়ি ফাড়ি চুরি টুরি পরে। হেমাঙ্গিনী এ কথার উত্তর দেন না।
শুধু তার দিকে একবার তাকিয়ে দেখে বলেন, যা বলতে এসেছিলাম। একটু থামলেন, তারপর বেশ স্থির স্বরেই বললেন, শুনলাম কর্তা কী কী খেতে ভালোবাসতেন, তার ফর্দ তৈরি হচ্ছে, ভোজ খাওয়ানো হবে বলে। তাই মনে করলাম সত্যিই যদি এর কোনো মানে থাকে তাহলে ওই ফর্দর সঙ্গে দুটো ভালো আঙ্গুর লিখে নে। কী লিখে নেব? চমকে উঠল উদ্দিষ্ট ব্যক্তিরা। হেমাঙ্গিনী বললেন, ওই তো বললাম, বড় বড় ভালো আঙ্গুর। আর একটু থামলেন, সকলের দিকে চোখ ফেলেও কারুর দিকে না তাকিয়ে বললেন, অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে হয়েছিল, কেবলই বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি? অনেক দিন ধরে বলেছেন? ঘরের লোকেরা প্রায় সর্পাহতের মতো আর্তনাদ করে উঠল। অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল বাবার, দাদুর, মামার, জেঠুর। কি লজ্জা, কি লজ্জা! মরমে মরে গেল ওরা সব্বাই। হেমাঙ্গিনী ওদের দিকে তাকাচ্ছেন বলে মনে হলো না, বোধহয় দেয়ালের দিকে তাকিয়েই রইলেন। একটু পরে বোধহয় সামলে নিয়ে ছোট ছেলে বলে উঠল, কথা বলার থেকে তুমি আমাদের গালে একটা চড় মারলে না কেন মা? বাবার দুটো আঙ্গুর খেতে ইচ্ছে হয়েছিল, কেবলই বলেছেন সে কথা, অথচ সেই তুচ্ছ বস্তুটা আনা হয়ে ওঠেনি। ভাবতে পারা যায় কথাটা? হেমাঙ্গিনী দেয়ালের দিক থেকে ছেলের মুখের দিকে তাকালেন, দেখলেন সে মুখে ধিক্কার, ভৎসনা আর ক্ষোভের তীব্র অভিব্যক্তি। মেজ ছেলের কণ্ঠস্বরে ধিক্কার ধ্বনিত হলো, বেশ তো মা, আমরা যদি এতই পাষণ্ড ছেলে বাবার, চাকর বাকরকে দিয়েও তো আনাতে পারতে। হেমাঙ্গিনী এখন কথা বললেন, আস্তে থেমে থেমে, আনিয়েছিলাম দুদিন ছোট্ট ছোট, টকে বিষ দেখে রেগে জ্বলে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তা দিতেই পারেন। এক ভাইজি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, নিজে কি জিনিসটা আনতেন জেঠু, সেটা ভাবো জেঠিমা। নিউ মার্কেটের ফল ভিন্ন মনেই ধরতো না তার। বড়দিনের সময় ঝুড়ি করে ফল এনেছেন, এত বড় বড় কমলা, লাল টুকটুকে আপেলের কারি, থোকা থোকা বড় বড় আঙ্গুর। আর সেই মানুষ কিনা দুটো আঙ্গুর খেতে চেয়ে টক টক আঙ্গুর পেলেন, ছুঁড়ে ফেলে দেবেন না? কণ্ঠরোধ হয়ে গেল তার। বড় ছেলেও রুদ্ধ কণ্ঠে বলে, কথাটা একবার কেন আমাদের কানে তুললে না মা? বাড়িতে এত জিনিস আসছে, এত টাকা খরচ হচ্ছে। আর মেজ মেয়ে বলে উঠল, দুঃসময়ে কিছু বলা উচিত নয় মা, তবু না বলেও পারছি না। ইদানিং তুমি বাবাকে বড্ড করেছ। মানুষটা যে চিরদিন কি শৌখিন, কি বাবু, কি নবাব মেজাজে ছিলেন, সেটা যেন ভুলেই গিয়েছিলেন। মাঝে মাঝে তো দেখে গেছি বিছানার কি ছিঁড়ি ছাদ, পরন পরিচ্ছদেও। তারও বলতে বলতে গলা ধরে এলো। ছোট ছেলে আর একবার বলল, ওসব তবু ধরছি না, কিন্তু ভাবতে মাথা কাটা যাচ্ছে, বাবার একটু আঙ্গুর খেতে ইচ্ছে হয়ে চেয়ে চেয়ে পাননি? কি করে পেরেছিলে মা? হেমাঙ্গিনী তার ক্ষীণ দৃষ্টি চোখে সকলের মুখের দিকে একবার চোখ বোলাতে চেষ্টা করলেন। ঝাপসা ঝাপসা একটা অবয়ব ছাড়া কিছুই বুঝতে পারলেন না। তা বোধ হয় আবার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন। ওই দেয়ালটায় কি আরও বহু বহু মাথা কাটা যাওয়ার ইতিহাস লেখা রয়েছে, সেটাই গড়ছেন। কিন্তু এই আবেগের স্রোতের মধ্যেও কেমন করেই যে তিনি নিজেকে এমন নিরাবেগ রাখতে পারলেন। একেবারে শুকনো খটখটে গলায় আস্তে আস্তে থেমে থেমে বললেন, তোমরা নিজেদের নানান জ্বালায় ব্যস্ত থাকো বাবা, তাই তোমাদের ব্যস্ত করতে লজ্জা করেছে। লজ্জা? লজ্জা করেছে? একযোগে কে কে যেন বলে উঠল, বলতে তোমার লজ্জা করেছে? একটা টনটনে গলা বলে উঠল, এইটা বলতেই তোমার লজ্জা করা উচিত ছিল দিদা। ছি ছি, ভাবতে গেলে বিশ্বাস হচ্ছে না। তোমার এই অদ্ভুত লজ্জা দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। সারা ঘরে এই কথার সমর্থনের ঢেউ খেলে যায়। কিন্তু এই লজ্জার আঘাতে জর্জরিত হেমাঙ্গিনী দেবী কাঠগড়ার আসামির মতো মাথা হেট করে দাঁড়িয়ে না থেকে হঠাৎ কেমন করে বেসুরো ভাঙ্গা গলায় বলে ওঠেন, ও মা, কি আশ্চর্য! তোদেরও তো তাই মনে হতো, আমিও যে ভাবছি ওই কথা। হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান। কোনটা করতে কে জানে। সমাপ্ত। গল্প নিবারণ চন্দ্রের শেষকৃত্য। কলমে আশাপূর্ণা দেবী, কণ্ঠে আমি রোজি।